অনুশীলনের প্রথম যে অঙ্কটা আমাদের ৯ নম্বর অঙ্ক। এখানে দেখো বলছে যে ক একটি কাজ পি দিনে করতে পারে এবং খ ওই কাজটাই 2p দিনে করে। ঠিক আছে, তাহলে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি সমাপ্ত রেখে চলে যায়। মানে কর মনে হয়েছে একটু পরে সে সমাপ্ত রেখে চলে গেছে, বাকি কাজটা খ করে 8 দিনে। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? তো এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, যে দুইজনে মিলে যে কাজটা করে একদিনে, আমরা প্রত্যেকের একদিনেটা বের করি। তো মনে করো ক, এগুলো যেহেতু এমসিকিউতে আসতে পারে, তা আমাদের রিটেনে আসে না, এই কারণে আমি একদম শর্টকাটে করাচ্ছি। তো ক একদিনে একদিনে করে হচ্ছে, মানে পি দিনে করে টোটাল একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করবে? 1/p, তাই না? আচ্ছা, খ খ কী করে? 2p দিনে করে, তাহলে 2p দিনে করে একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করবে? 1/2p। তাহলে একদিনে ক আর খ কতটুকু কাজ করতেছে? 1/p প্লাস 1/2p। তো এটাকে যদি লসাগু করা হয় তাহলে উপরে তো কত থাকে? 2 আর 1 3/2p। ঠিক আছে, তো এইটুকখানি কাজ ক আর খ দুইজনে মিলে একদিনে করতেছে। তো যাই হোক, এইভাবে চলতে চলতে একটা টাইমে এসে কর কাছে মনে হয়েছে যে কাজটি আমি করব না, ও চলে গেছে। তো ধরলাম যে এক্স দিন পর্যন্ত তারা একসাথে করছে। তো একদিনে কর খ যদি 3/2p কাজ করে, তাহলে এক্স দিনে তারা কতটুকু কাজ করবে? 3x/2p কাজ করবে। আচ্ছা, 3x/2p কাজ তো করছে, এইটুকখানি কাজ তো হয়ে গেছে, বাকি কাজটা কী করবে? বাকি কাজটা খ করবে। এখন ক্ষয়ের ক্ষেত্রে দেখো, একদিনে যখন 1/2p কাজ করতেছে, তাহলে ওই যে আর দিনে ওই খটা কতটুকু কাজ করবে? r/2p। তাহলে বাকি যে কাজটা, তার মানে টোটাল যে টোটাল কাজটা সম্পন্ন হবে 3x/2p প্লাস r/2p। এই যে টোটাল কাজ, এখন টোটাল কাজকে আমি কত ধরছিলাম? এই যে পুরো কাজকে আমি একটাই ধরছি, এক ধরছি। তাহলে এখন এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কত থাকে? 3x প্লাস r ইজ ইকুয়ালস টু 2p। এখন এইখান থেকে আমার এক্সের ভ্যালুটা তো বের করতে হবে, তাহলে এক্সের ভ্যালুটা কীভাবে পাবো? আরটাকে ওই পাশে নিয়ে 2p মাইনাস r ডিভাইডেড বাই 3, তাই না? এখন কথা হচ্ছে, আমাকে এখানে বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। এখন কাজটা দেখো, প্রথমে এক্স দিন পর্যন্ত তারা একসাথে করছে, এরপরে বাকিটা খ 8 দিনে করছে, তাহলে টোটাল দিন টাইম লাগছে কত? টোটাল টাইমটা লাগছে হচ্ছে এক্স প্লাস আর দিন। এখন এক্সের ভ্যালু তো পাইছি, 2p মাইনাস r/3 প্লাস আর। তো এখান থেকে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাব। সেটা কি, যদি লসাগু করি তাহলে উপরে কত থাকে? 3r, তো 2p প্লাস 2r, তাই না? 2p প্লাস 2r ডিভাইডেড বাই 3, তো 2 যদি কমন নিই, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের যে অঙ্কটা বলছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। আর কত ঘন্টা, দৈনিক কত ঘন্টা আমার চাইছে, কত ঘন্টা। তো যখন পাটিগণিতের ক্ষেত্রে যখন যেইটা চাই তখন সেটা ডান পাশে রাখতে হয়। তো আমি ফার্স্টে কি আছে দেখো, 6 ঘন্টা পরিশ্রম, আমি এটা ডান পাশে রাখবো। তার মানে 10 জন লোক 7 দিনে কাজটি শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে একজন লোক একদিনে কয় ঘন্টা পরিশ্রম করতে হবে? দেখো, এখানে 10 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে বলে 7 দিন লাগছে, কিন্তু একজন লোক যদি একদিনে শেষ করতে চাই তাহলে তো ঘন্টা বেশি লাগা উচিত না? তাহলে এখানে সব গুণ হবে। তো এতদিন তো মানে একদিনে তো এত ঘন্টা হয়ও না, পিকিউলিয়ার। সুতরাং আমাদের বের করতে হবে 14 জন লোক 6 দিনে কাজটি কত ঘন্টায় করবে, তাই না? লোক 6 দিনে
এখন এই যে 14 আর 6 চলে আসছে, তাহলে কি হবে, একটু কমবে এখন ঘন্টার সংখ্যা। তাহলে 6 গুণ 10 গুণ 7 ডিভাইডেড বাই 14 গুণ 6, 6 6 কাটা, 7 দুগুণা 14, 2 দিয়ে এটাকে কাটলে 5। তাহলে 14 জন লোক 6 দিনে কাজটি করবে যদি তারা প্রতিদিন 5 ঘন্টা করে পরিশ্রম করে। এই 5 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, ঠিক আছে, এবং রিতা সেই কাজটাই 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে? তো এইটা যদি রিটেন প্রসেসে যাই আমি, তো 10 দিনে করে, মিতা 10 দিনে করে একটা অংশের কাজ, তাহলে একদিনে কতটুকু করবে? 1/10। সিমিলারলি রিতাও একদিনে কতটুকু কাজ করবে? একদিনে সে করবে না, এই যে 1/15। তাহলে একদিনে তারা টোটাল এই যে এতটুকু কাজ করতেছে। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে আসে কত? 150, যদি উপরে দিয়ে আর উপরে থাকে 25। ক্লিয়ার? তো এখানে যদি কাটাকাটি যায় তাহলে 1/6। সুতরাং এইখান থেকে একটু তাকাও, তারা একদিনে একটা কাজের 1/6 অংশ কাজ করে, তাহলে টোটাল কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? 6 দিন। একদিনে যদি 6-এর 1 অংশ কাজ করে, তাহলে বাকি 6 দিনে তো টোটাল কাজটা শেষ করে ফেলবে না? টোটাল কাজটা শেষ করে ফেলবে। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি 1/6 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করে হচ্ছে ওই যে 6 উপরে যাবে 1 নিচে থাকবে, মানে 6 দিনে। তো এটা তো রিটেন প্রসেসগুলো। শর্টকাট কী হবে? শর্টকাটটা হচ্ছে এই যে তাদের যে 15 দিন আর 10 দিন আছে, তো দুইটা টাইমের গুণফল থাকবে উপরে আর তাদের যোগফল থাকবে নিচে, যা অলরেডি আমি উদাহরণে করে দিয়ে আসছি। তো এটা কত আসে? 150/25 করলে 6 আসে। এটা হচ্ছে আমাদের শর্টকাট অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে বনভোজনে যাওয়ার জন্য কি 5,700 টাকা করে একটা বাস ভাড়া করা হয়েছে, কিন্তু শর্ত হলো যে প্রত্যেকেই সমান ভাড়া দেবে। ফেয়ার এনাফ। কিন্তু 5 জন প্রতিবারের মতন না যাওয়ার প্ল্যান করছে, এই কারণে প্রত্যেকের, বাকি যারা আছে তাদের প্রত্যেকের 3 টাকা করে বেড়ে গেছে। এখন কথা হচ্ছে বাসে কতজন করে যাত্রী গিয়েছে? তো আমাদের এইখানে ওই যে উদাহরণে করছি প্রথম অঙ্কটা এটা ছিল, তো 5,700 টাকা এইটাকে যদি আমি টোটাল মনে করো, টোটাল যাত্রী তো না, টোটাল প্রথমে যেটা ছিল, প্রথম যে মানুষজন যাওয়ার ইচ্ছা ছিল তারাও মনে করো এক্স, কিন্তু তার থেকে 5 জন ভেটো দিয়েছে, তাহলে এদের টাকার পরিমাণ বাড়বে। আর প্রথমে যারা যাইতে চাইতো তাদের প্রত্যেকের টাকা দিতে হইতো এই পরিমাণ, তাই না? এই যে 5,700/x পরিমাণ। তাহলে এই যে এরা যে 5 জন যে যায়নি, এই কারণে এর একটু বেশিই দিচ্ছে। কত টাকা বেশি দিচ্ছে? এই ডিফারেন্সটা কত? 3 টাকা। প্রত্যেকের 3 টাকা করে বেশি যাচ্ছে। তাহলে 5,700 যদি আমি কমন নিই, তাহলে 1/x - 5 - 1/x ইজ ইকুয়ালস টু 3। তো আমি যদি 3 দ্বারা এই 5,700কে ভাগ করি তাহলে আসে 1900, আর এটাকে যদি লসাগু করি x - x + 5 ডিভাইডেড বাই x ইন্টু x - 5, ঠিক আছে? আর এই পাশে তো 1 থাকবে। আচ্ছা, এটা ওই পাশে আর গুণন করলে এই পাশে 1900, তার সাথে 5 গুণ ওই পাশে থাকবে x² - 5x। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x² - 5x মাইনাস 19-এর সাথে 5 যদি গুণ দিই তাহলে আমার আসে কত? 9,500। এখন এটাকে তো খুব সিম্পলি তোমরা বের করতে পারবা। এই যে মোডে যাবা, 5 3 x² সহগ 1 ছিল, -5 ছিল x-এর সহগ, আর মাইনাস কত ছিল? 9,500 ছিল কনস্ট্যান্ট। তাহলে x-এর ভ্যালু একটা পাচ্ছে 100 আর একটা পাচ্ছি 95। তো x-এর ভ্যালু একটা পাচ্ছি 100 আর একটা 95 মাইনাস, কিন্তু মাইনাস তো হয় না, জনসংখ্যা মাইনাস, এটা সম্ভব না। এখন আমাদের এইটা তো টোটাল ফার্স্টে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে 5 জন ভেটো দিয়েছে বা 5 জন যাবে না বলছে, এই কারণে বাসে এখন কতজন যাচ্ছে? ওদের থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে বাসে এখন যাচ্ছে 95 জন।
ওকে, আচ্ছা। এরপরে বলতেছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। আচ্ছা, এখানে স্রোতের বেগ আর নৌকার বেগ, তো নৌকার বেগ, নৌকার বেগ এটাকে আমরা ধরলাম ইউ অ্যাজ ইউজুয়াল, এবং স্রোতের বেগ ভি। তাহলে অনুকূলের ক্ষেত্রে কি হবে? অনুকূলের ক্ষেত্রে কি হবে? ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু টোটাল দূরত্ব কত ডি, এবং তারা কত ঘন্টায় যাচ্ছে? পি ঘন্টায়। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হচ্ছে? ইউ মাইনাস ভি ইজ ইকুয়ালস টু ডি বাই কিউ। তো এই দুটা আমাদের যেহেতু ইউ আর ভি বের করতে হবে, তো দুইটাকে যদি যোগ করি তাহলে থাকে ডি 1/p প্লাস 1/q। তাহলে ইউ এর ভ্যালু কত পাচ্ছি? এটা উদাহরণের ছিল, একদম সিমিলার অঙ্ক, 1/q। আচ্ছা, আমরা যদি একটার থেকে আর একটা বিয়োগ দিই, যেমন এই 2 নাম্বার থেকে যদি আমরা এই 1 নাম্বারটা বিয়োগ দিই, তাহলে পাবা, দেখবা যে 2v সমান সমান ডি দিয়ে 1/q মাইনাস 1/p, এটা পেয়ে যাওয়া। সুতরাং ভি এর ভ্যালু পাবা d/2 1/q মাইনাস 1/p। তো এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা নৌকার বেগ, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে একজন মাঝি দাঁড় বেয়ে, 14 নম্বর অঙ্ক, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে পারে। ঠিক আছে, 15 কিলোমিটার যেতে পারে, যেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। মানে যাবে, যে আবার একটা নদী আছে, সে মনে করো এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তো এই যে আবার যে ফিরে আসছে, টোটাল মনে করো দূরত্ব যদি এক্স হয়, তো এক্স এখানে কত? 15 কিলোমিটার। তার মানে সে 15 কিলোমিটার গেছে, আবার যে ফিরে আসছে, এই যে 4 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? এই টোটাল যে আবার ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। এখন এখানে বলছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে সে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে সে ততক্ষণে 3 কিলোমিটার যায়। এখানে আমাদের একটা কন্ডিশন বলছে যে ততক্ষণে, অর্থাৎ দুই ক্ষেত্রে আমাদের টাইমটা সেম। মানে অনুকূলে সে 5 কিলোমিটার যাইতে যেই টাইমটা নেবে, প্রতিকূলে যাইতে ওই একই টাইমে সে 3 কিলোমিটার যাইতে পারবে। এখন আমাদের বলছে যে দাঁড়ের আবার বেগ কেমন হয়? আচ্ছা, যাই হোক, দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তো দাঁড় মনে করো ইউ, আর স্রোতের বেগ কত? ভি। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে দিই যে যেহেতু এ থেকে বিতে যে আবার ফিরে আসতে টোটাল 4 ঘন্টা সময় লাগবে, তো আমি তো জানি না যে যাইতে কতক্ষণ লাগবে আর আসতে কতক্ষণ লাগবে। তো আমি ধরলাম যে যাইতে ইউ প্লাস ভি, অনুকূলে যাচ্ছে, ইউ প্লাস ভি আমার যাইতে লাগছে t1 টাইম। তাহলে 15 কিলোমিটার সে যাবে t1 সময়, অর্থাৎ t1 সমান কত হবে? 15/u প্লাস ভি। আচ্ছা, এবং প্রতিকূলে যখন সে ফিরে আসবে, স্রোত এইদিকে যাচ্ছে, হ্যাঁ, তার মানে প্রতিকূল না, এদিকে প্রতিকূল, স্রোতের বিপরীতে চালাচ্ছে, ওই 15 কিলোমিটারই সে আসবে, কিন্তু t2 সময় লাগবে। তাহলে t2 সমান আমরা পাচ্ছি কত? 15/u মাইনাস ভি। এখন এই যে t1 আর t2 এই যোগফলই তো 4 ঘন্টা। তাহলে এইখান থেকে আমরা যদি 15 কমন নিই, আমরা পাচ্ছি 1/u প্লাস ভি প্লাস 1/u মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 15। ওকে, এটাকে কি আরও ভাঙানো যায়? তো এটাকে যদি লসাগু করি, উপরে কত থাকে জানো? 2u থাকে, আর নিচে থাকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তোমরা লসাগু পারো, আমি আর করে দিচ্ছি না। আচ্ছা, তো এই পর্যন্ত থাক, আমরা আর বেশি জ্বালাবো না এটাকে। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা কন্ডিশন আমাদের কিন্তু দেওয়া আছে। দেওয়াটা কি? স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায় যতক্ষণে, মানে টাইমটা এখানে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু 5 কিলোমিটার যায় টি টাইমে, অর্থাৎ এই যে টি, এটা 5/u প্লাস ভি। আর প্রতিকূলে ইউ মাইনাস ভি, সে 3 কিলোমিটার যায়, এই যে 3 কিলোমিটার,
যাই হচ্ছে ওই একই টাইমে টি টাইমে, তাহলে টি সমান সমান কত 3/u মাইনাস ভি। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি যে 5/u প্লাস ভি, মানে কি দেখো এই যে দুইটা টাইম সেম না, এইটা এটা সেম না, কারণ দুইটা টাইমই সেম, তাহলে 5/u প্লাস ভি সমান সমান 3/u মাইনাস ভি, তাই তো। তো এইখান থেকে আমরা যদি করি তো 5u মাইনাস 5v ইজ ইকুয়ালস টু 3u প্লাস 3v। ওকে, তো যদি 3 এই পাশে থাকে 2u থাকে আর ওই পাশে 8v থাকে, অর্থাৎ u এর ভ্যালু আমরা পেয়ে গেছি 4v। u এর ভ্যালু যখনই পেয়ে গেছি, u এর ভ্যালু এই যে 1 নঙে বসাই দিই। 1 নঙে কি আছে? 1 নঙে আছে হচ্ছে 15, উপরে আছে 2u, নিচে আছে u স্কোয়ার মাইনাস v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ছিল, এই যে এটা। এখন ইউ এর ভ্যালুটা 15, 2 ইউ এর ভ্যালু কত 4v, এখানে ইউ এর ভ্যালু কত 16v স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। 16v স্কোয়ার কেন? ইউ এর ভ্যালু 4v, যদি এখানে বসাই দিয়ে স্কোয়ার করলে 16 চলে আসে। আচ্ছা, তাহলে 15 গুণ উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে 8v আর নিচে থাকতেছে 15v স্কোয়ার সমান সমান 4। আচ্ছা, 15 কাটা ভি কাটলে এখানে একটা ভি থাকে, আবার 8 কাটলে 2 থাকে, তাহলে ভি এর ভ্যালু পাচ্ছে কত 2, এবং ইউ এর ভ্যালু কত পাচ্ছে 4 দুগুণা 8, এই যে 2 ভি এর ভ্যালু এখানে বসাইলে 8। তার মানে এই যে দাঁড়ের বেগ কত 8 এবং ভি এর বেগ হচ্ছে 2, বা স্রোতের বেগ হচ্ছে 2। ওকে, আচ্ছা নেক্সট আমাদের যে অঙ্কটা বলছে, এখানে বলছে যে একটি চৌবাচ্চার দুইটি নল যুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটিতে t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। তো নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? সূত্র হচ্ছে দুইটা টাইম লাইনের গুণফল ডিভাইডেড বাই সব থেকে বেশি সময় লাগবে কার? সব থেকে বেশি সময় লাগবে কিন্তু t2 এর, তাই না? তার মানে t2 মাইনাস t1 লাগবে, t2 মাইনাস t1, এটাই হচ্ছে আমাদের এই যে কতক্ষণে পূর্ণ হবে, এতক্ষণে পূর্ণ হবে। এটা একদম শর্টকাটে করে দিলাম, সিম্পল একটা অঙ্ক। আচ্ছা, এরপরে কি বলতেছে? একই রকম দেখো, 12 মিনিট দেওয়া, টোটাল মিনিট দেওয়া আছে 48। তো টোটাল মিনিট যখন 48 দেওয়া আছে, আমাদের বলছে কত লিটার পানি ধরে। তো দেখো চৌবাচ্চাটি 1 মিনিটে মানে পানি বের করে বা খালি করে 15 লিটার। তো এটা যেহেতু উদাহরণ আমি করে দিচ্ছি, এখানে শর্টকাটে করে দিই, সেটা হচ্ছে যত লিটার পানি বের হয় ইনটু তাদের টাইম যে দুইটা দেওয়া আছে তাদের গুণফল, মানে 48 গুণ 12 ডিভাইডেড বাই তাদের টাইমের যে বিয়োগফল, এটা হবে আমাদের অ্যান্সার। তার মানে কত আসতেছে এখানে 15 গুণ 48 গুণ 12 ডিভাইডেড বাই 36, ঠিক আছে না? তো 3 বারং 36 টাকে 3 5 15, 48 গুণ 5 করলে কত আসে? 48 গুণ 5 240। তার মানে আমাদের চৌবাচ্চার কত লিটার পানি ধরে? 240 বললাম আর লিখলাম 50, ঠিক আছে, 240 লিটার পানি ধরে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা বলছে 17 নম্বর, যে ক খ গ এর মধ্যে 260 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ। তো ধরলাম ক পাই হচ্ছে এক্স অংশ, খ পাই ওয়াই অংশ, আর গ পাই জেড অংশ। এখন এখানে কি বলেছে যে কয়ের অংশ প্লাস ক্ষয়ের অংশ প্লাস গয়ের অংশের যোগফল কত হবে? 260 টাকা, কারণ এই টাকাটাই 3 ভাগে ভাগ করছি। আচ্ছা, কিন্তু আরেকটা কন্ডিশন বলছে যে কয়ের অংশের দ্বিগুণ, তার মানে 2x সমান সমান ক্ষয়ের অংশের 3 গুণ, মানে 3y, ক্ষয়ের অংশের 3 গুণ। আচ্ছা, 4z গয়ের অংশের 4 গুণ। এখন আমি যদি এই দুইটা পোর্শন নিই, এটাকে 1 নম্বর ধরলাম, এই দুইটা পোর্শন নিই, তাহলে এইখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের করব। তাহলে y 3y সমান সমান কত? 2x, অর্থাৎ y সমান সমান 2x/3 লেখা যায়, তাই না?
আচ্ছা, আবার এইটা আর এইটা যদি নিই তাহলে 4z সমান সমান 2x, অর্থাৎ z এর ভ্যালু কত পাচ্ছি? z এর ভ্যালু পাচ্ছি x/2। এই যে y আর z এর ভ্যালু এক নঙে বসাই দিই, x এর ভ্যালু পাইলে বাকি সবগুলো পাবো। তো x প্লাস y কত? 2x/3 প্লাস x/2। এখন এটা সমান সমান কত? 260। লসাগু করলে থাকে 6x প্লাস 2 দুগুণা 4x প্লাস 3x সমান 260 গুণ, এখানে লসাগু 3 দুগুণা 6 গুণ হয়ে যাবে ওই পাশে। তো 13x সমান সমান 260 গুণ 6, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? 260 গুণ 6/13, 260 গুণ 6 ভাগ 13, 120 পাচ্ছি। x এর ভ্যালু 120 পাইলে এখানে যদি 120 দ্বারা গুণ করি তাহলে 2 গুণ 120 ডিভাইডেড বাই 3, তো এটা 3 আর 4 12, মানে 40 দুগুণে 80 টাকা। এখানে যদি 120 দিই তাকে 2 দ্বারা ভাগ করলে থাকে 60 টাকা। তাহলে ক পাচ্ছে 120 টাকা, খ পাচ্ছে 80 টাকা এবং গ পাচ্ছে 60 টাকা। এই হচ্ছে টোটাল, ভাগ করে দিলাম এদের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 18 নম্বর অঙ্ক আমাদের বলছে যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যেই মূল্যটা পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো ধরলাম যে দ্রব্যটির, যেহেতু এখানে x বলেছে, তো দ্রব্যটির ক্রয় মূল্য মনে করো c টাকা, ধরে নিলাম যে c টাকা, যে ও c টাকা দিয়ে কিনছে আর কি। কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো x% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো ক্ষতি কখন হয়? যখন মানে 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যখন 100 থেকে ওই x পরিমাণ টাকা কমে বিক্রি করছে, এই কারণে ক্ষতি হয়ে গেছে। তাহলে একে কত হবে? 100 মাইনাস x বাই 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিতে যদি আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্য সি হয় তাহলে সি ইন্টু 100 মাইনাস x/100। আবার পরবর্তীতে নেক্সটে 3x% লাভের ক্ষেত্রে ধরলাম যে 100 টাকায় সে কিনছিল, এখন সে 100 প্লাস 3x টাকায় বিক্রি করে দিয়েছে, প্লাস করছে, লাভ করছে এত টাকা। তাহলে সি টাকায়, যদি সে সি টাকা অ্যাকচুয়াল যে টাকা ক্রয় মূল্য যদি সি হতো তাহলে সে কতটুকু লাভ করতো? 100 প্লাস 3x, ওই 100 নিচে চলে আসতেছে, তাই না? আচ্ছা, এইবার দেখো এইটা হচ্ছে লাভ করছে আর এইটা হচ্ছে লস করছে। তা এই লাভের থেকে লস বাদ দিলেই তো 18x টাকা বেশি পাইছে না? তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। ওকে, তো বাদ দিই, সি দিয়ে কমন নিলাম, তাহলে 100 প্লাস 3x বাই 100, এই যে 100 প্লাস 3x বাই 100, এটা থেকে এটা বাদ দেবো। 100 মাইনাস দিয়ে 100 মাইনাস x/100, এটা কত? 18x টাকা। ওকে, তাহলে সি দিয়ে আমি যদি লসাগু করি, উপরে থাকে 100 প্লাস 3x মাইনাস 100 প্লাস x ডিভাইডেড বাই 100, 18x টাকা। তাহলে সি 100 এই পাশে গুণ করে দেবো। এখন 100 কাটা, সি ইন্টু 4x ইজ ইকুয়ালস টু 100 গুণন 18x। এক্স চলে গেল, 4 দিয়ে 100কে কাটলে 25 থাকে, তাহলে 25 গুণ 18, 25 গুণ 18 কত আসে? 25 গুণ 18 450 টাকা। তাহলে তার ক্রয় মূল্যে অ্যাকচুয়ালি 450 টাকা ছিল। ওকে, আচ্ছা, বলতেছে যে একটি কলম 11 টাকায় যদি বিক্রি করে তাহলে 10% লাভ হয়। ঠিক আছে, মানে 10% যদি লাভ হয় তো জিনিসটা হচ্ছে বোঝো যে সে 100 টাকা দিয়ে যদি কেনে এবং বিক্রি করে 10 টাকা বেশি, 100 টাকার 10 টাকা, তো এখানে কত হবে? 110 টাকায় বিক্রি করলে, তাই না? 100 প্লাস 10,
তো আমি এটাকে উল্টায় দিই, মানে 110 টাকায় বিক্রয় করলে তার ক্রয় মূল্য ছিল, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তার ক্রয় মূল্য ছিল 100, তাহলে 11 টাকায় সে বিক্রি করতে গেলে 11 গুণ 100 ডিভাইডেড বাই 110, কাটলে শুধু 10 টাকা, তাই না? তার মানে তার ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা ছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে যে একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়েছে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তো খাতা থেকে ক্রয় মূল্য কত? তো ধরলাম ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে ক্ষতি কতটুক হয়েছে বলো তো? ক্ষতি হয়েছে 36 টাকায় বিক্রি করায় যে ক্ষতিটা হয়েছে, তো এক্সের থেকে 36 বাদ দিলে এইটাই আমার ক্ষতি, কারণ 36 টাকা তো আমি পাইছি, এক্স টাকায় মনে করো কিনছি, তার থেকে 36 টাকা আমি পাইছি, বাকিটা লস গেছে। আচ্ছা, লাভ কত? যদি 72 টাকায় বিক্রি করতাম, তার মানে কিনা দাম কম, বেচা দাম বেশি, এইটাই লাভ। আর ক্ষতির ক্ষেত্রে কেনা দাম, মানে কিনা দাম বেশি, বেচা দাম কম। এখন কি বলেছে দেখো, বলছে যে বিক্রি করলে যে দ্বিগুণ লাভ হতো, যে ক্ষতি হতো তার থেকে দ্বিগুণ লাভ হতো, অর্থাৎ লাভটা হচ্ছে ক্ষতির ডাবল। তার মানে ক্ষতি যে পরিমাণ তার সাথে 2 গুণ করলে আমরা লাভের অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে 2x মাইনাস এটা থাকে 72 সমান সমান 72 মাইনাস এক্স। আচ্ছা, এখানে থাকে 3x সমান সমান 144, অর্থাৎ এক্সের ভ্যালু কত থাকতেছে? এক্সের ভ্যালু থাকে 48 দুগুণ 48, ঠিক আছে, 48 টাকা। আচ্ছা, এরপরে 21 নম্বর কি বলছে যে মুনাফার হার একই হারে 300 টাকার, এটা পি 4 বছরের এন সরল মুনাফার সূত্র ফেলাবো। আবার এটা পি নতুন আর একটা পি, যে 400 টাকার 5 বছরের যে সরল মুনাফা, এই দুই ক্ষেত্রে মুনাফা হচ্ছে 128 টাকা। তো ধরলাম প্রথম ক্ষেত্রে মুনাফা বা সুদ কত হয়? I1 সমান সমান পি আর এন। তো পি কত? 300, আর জানি না যেহেতু মুনাফার হার একই, আর 4, তো 3 4 1200, আর I2 কত সেকেন্ড ক্ষেত্রে? 400 গুণ আর গুণ 5, এই যে পি আর এন যদি করি 2000 আর। তো আমাদের এখানে বলছে যে I1 প্লাস I2 এই দুইটা মুনাফার যোগফল প্লাস 2000, আর কমন নিয়ে আরটা কমন নিলাম, এই যে যোগফল, এই যোগফলটা কত? 128 টাকা। তাহলে থাকে 3200 এখন 128 ভাগ 3200 যদি করি, 128 ভাগ 3200, 1/25 মানে 0.04%, সরি মানে আর হচ্ছে 0.04, কিন্তু আমাদের সবসময় পার্সেন্ট হিসেব করতে হয়, এই জন্য আর 0.04 ইন্টু 100 দ্বারা যদি গুণ করে ফেলাই তাহলে আমরা পার্সেন্টটা পেয়ে যাব। তো 100 করলে কত আসে? 4%, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে বলতেছে যে 4% হার সরল মুনাফায় কোনো টাকার বলতে এখানে পি মানে মূলধন, কোনো টাকার 2 বছরে, এটা এন, এটা আর, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আচ্ছা, এখানে 2 টাইপের মুনাফা আছে। দেখো, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা তো আই সমান সমান পি আর এন, এটা তো ডিরেক্ট বের করা যায়, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সি এর যে সূত্রটা আমরা জানি, পি দিয়ে 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সিটা হচ্ছে স্ববৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে গেলে আমাদের লাগে কি জানো? স্ববৃদ্ধি মূল থেকে মূলধনটা বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে কি হয়? পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এই যে এটা করতে হয়, তো আমরা এটাই করব। যাই হোক, তো দুই ক্ষেত্রে কি পি সেম, 2 বছর তাও তাদের সেম, হারও সেম, জাস্ট তাদের মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্য সেটা হচ্ছে 1 টাকা। এই 1 টাকাটা আমরা বের করব, মানে 1 টাকা যদি হয় তাহলে মূলধন কত? তো মূলধন পি আমরা জানি। এখন আই সমান সমান কত? পি আর এন সরল মুনাফার ক্ষেত্রে, তো পি এর ভ্যালু তো আমরা জানি না,
আর কত 4%, মানে 4/100 ইন্টু 2, তো কত থাকে 2p/25 থাকে। এটা হচ্ছে I1 ধরলাম সরল মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে এটা, এই যে এই সূত্রটা, I2 সমান সমান কত হবে, p দিয়ে 1 প্লাস r⁴n - p, এই যে এটা। তো p তো থাকলো 1 প্লাস r, r মানে হচ্ছে 1/25 টু দি স্কোয়ার মাইনাস 1 থাকে, যেহেতু p কমন নিয়েছি দুইটা থেকে। এখন এইখানে কি থাকে 26 না, তার মানে থাকে 26/25 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে p কত থাকে, আমি একটু ক্যালকুলেটর করে আসি, যে 26/25 হোল স্কোয়ার মাইনাস 1, 51/625, 51/625। আমাদের এখন কি বলছে, যে চক্রবৃদ্ধি, দেখো সবসময় মনে রাখবা চক্রবৃদ্ধি মুনাফা অলওয়েজ বেশি হয় সরল মুনাফার থেকে, কারণ এটা চক্র আকারে বাড়তেই থাকে, ঠিক আছে। তো আমাদের তাহলে I2 থেকে I1 বাদ দিতে হবে, তাহলে I2 মাইনাস I1, এই যে পার্থক্য, এটা হচ্ছে 1 টাকা। পার্থক্য কত, 1 টাকা। তাহলে এখানে কি আসে, 51p/6 মাইনাস 2p, এই যে 2p/25 সমান সমান 1। তো লসাগু কত 625, এখানে থাকে 51p মাইনাস, আচ্ছা এটা 25 থাকে, লসাগু করলে এটা আমার 625 থাকে, তাহলে এখানে 25 বার যায়, তো 25 দুগুণে 50p সমান সমান 1। অর্থাৎ p 51 থেকে 50 বাদ দিলে p থেকে, p সমান সমান 625, এইটাই আমাদের মূলধন। এখন আমরা এটাকে এমসিকিউ আকারে করতে যদি চাই, এমসিকিউ আকারে যদি আমরা এটাকে করতে চাই, তো সিম্পল হিসাব হচ্ছে এই, যে যেই হারটা আছে, তো 1/r, ঠিক আছে, স্কোয়ার ইন্টু পার্থক্য, ওদের পার্থক্য, এটা হচ্ছে সূত্র। তো আর মানে কি, আর মানে 4/100, মানে 100 উপরে যাবে, ডিভাইডেড বাই 4 নিচে আসবে, হোল স্কোয়ার ইন্টু পার্থক্য কত ছিল, এই যে তাদের মধ্যে পার্থক্য 1 টাকা। তো এটা কত হয় 625 আসে, যেহেতু 25কে স্কোয়ার করলে একটু 1 মানে 625। এটা আমাদের এমসিকিউ শর্টকাট। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের 23 নম্বরে বলছে, কোনো আসল 3 বছরে, কোনো আসল মানে পি আমি জানি না, 3 বছরে মানে n 3 বছর সরল মুনাফা সহ, মুনাফা সহ 460 টাকা, মানে এটা হচ্ছে A1। আর 5 বছরে সরল মুনাফা সহ A2 পাচ্ছি 600 টাকা। তো এখন আমাদের এখানে বলছে শতকরা মুনাফার হার কত, আমরা এটাকে একটু অন্যভাবে করবো। কিভাবে দেখো, যেহেতু দুইটাই সরল মুনাফা এবং 3 বছরে সে মুনাফা সহ পাইছিল 460, আর 5 বছরে মুনাফা সহ পাইছে 600 টাকা, তার মানে 2 বছরের মধ্যে সে বেশ খানিকটা টাকা পেয়ে গেছে। অর্থাৎ 2 বছরে মুনাফা প্লাস মূলধন বৃদ্ধি পাইছে কতটুকু, এই যে এই 2 বছর মানে হচ্ছে 3 বছর থেকে 5 বছর হয়েছে না, এই যে এই টাইম লাইনের ভিতরে 3 থেকে 2 যোগ করলে 5 বছর। তো এই যে মূলধন কতটুকু বৃদ্ধি পাইছে বলতো, ওই যে 600 টাকা থেকে 460 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে 140 টাকা থাকে। আচ্ছা, তাহলে 1 বছরে তার মূলধন কতটুকু বৃদ্ধি পাইছে, ভাগ করলে 70 টাকা, তার মানে 1 বছরে প্রতি বছর তার মূলধন 70 টাকা করে বৃদ্ধি হচ্ছে। তো আমি এখন যে কোনো একটা ধরে করতে পারি, আমি প্রথমটাই করলাম। তাহলে 3 বছরে তার মূলধন এবং মুনাফা টোটাল কত হবে 2100 টাকা। 2100 টাকা, এটা কত মূলধন প্লাস মুনাফা 3 বছরে। কিন্তু আমাকে বলছে যে হচ্ছে কি বলে তোমার, আচ্ছা এখানে আমি কেন এই কাজটা করছি, এটা তো মূলধন আসবে, ইয়েস এটা মূলধন পাবো।
এটা মূলধন আসবে, সরি। কারণ কি 3 বছর থেকে যে 5 বছর হয়েছে, তো এই যে 600 কত টাকা, 600 টাকার থেকে 460 টাকা যে আমি বাদ দিছি, এটা হচ্ছে আমাদের কত মুনাফা বাড়ছে না? এটা তো আমাদের মুনাফা বাড়ছে, মুনাফা, আল্লাহ, এটা তো আমাদের মুনাফা বৃদ্ধি পাইছে, আমাদের তো আসল রয়েই গেছে। তার মানে মুনাফা বৃদ্ধি পাইছে 140 টাকা, 1 বছরে মুনাফা বৃদ্ধি পাইছে 70 টাকা, তাহলে 3 বছরে মুনাফা বৃদ্ধি পাইছে কত? 210 টাকা। মানে 3 বছর মুনাফা বৃদ্ধি বলতে মুনাফা পাইছে 210 টাকা, কিন্তু আমার মুনাফা সহ আসল কত ছিল? 460। তাহলে আসল কত? আসল হচ্ছে 460 থেকে 210 বাদ দিয়ে দেবো, মুনাফা প্লাস আসল থেকে আমরা মুনাফাটাকে বাদ দিলেই তো আসল পাবো। তো এটা যদি বাদ দিই তাহলে কত থাকে? 250। এই যে 250 টাকা। তো আমাদের তো এটা চাই না, আমাদের চাইছে হচ্ছে শতকরা মুনাফার হার কত। তো হার কত পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে আসলের পরে ডিপেন্ড করে আমরা হার বের করি। তো প্রতি বছর যে লাভটা পাই সেটাই তো আমাদের হার, মানে পার ইয়ার। তো পার ইয়ারে আমি পাচ্ছি কত? মুনাফা 70 টাকা করে। মানে আমার বেসিক ছিল 250 টাকা, এবং পার ইয়ারে আমি মুনাফা পাচ্ছি 70 টাকা করে। তো এটা ডিভাইড করে 100 দ্বারা গুণ করে দিলে আমাদের কাজ হয়ে যায়। তো এটাকে করলে কত আসে? 70 ভাগ 250। দেখো 70 গুণ 100 ভাগ 250 একবারে করি, 28। তার মানে 28%। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা। এরপরে আমাদের 24 নম্বরে যেটা বলছে, হ্যাঁ 24 নম্বরে যেটা বলছে যে বার্ষিক শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, এই যে এটা আর আর হচ্ছে 5/100, শতকরাই 5/100। সরল মুনাফায় কত টাকা, মানে পি আমি জানি না, কত টাকায় এন 13 বছরে সবৃদ্ধি মূল, মানে এ সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ 900 টাকা হবে। কত টাকা, তার মানে পি বের করতে হবে। তো আমরা জানি কি এ সমান সমান পি প্লাস আই। পি প্লাস আই মানে কি? পি আর এন। পি কমন নিলে 1 প্লাস আর এন, অর্থাৎ পি এর ভ্যালু কত পাবো? এ বাই 1 প্লাস আর এন। এ কত? ওই যে সবৃদ্ধি মূল 990 টাকা, 1 প্লাস আর কত? 5/100 গুণ এন কত? 13। তো এটা একবারে ক্যালকুলেটরে যদি আমি করে ফেলাই তাহলে আসে কত? 5/100 মানে 1/20। তা এখানে আছে 13 ভাগ 20 প্লাস 1, ঠিক আছে। আর উপরে কত ছিল? 990। তো 990 ভাগ অ্যান্সার 600 টাকা আসে, অর্থাৎ পি হচ্ছে 600 টাকা। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কে দেখো বলছে যে 5% হার মুনাফায়, মানে এটা আর পি এন বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করো। তো সরলের ক্ষেত্রে কি হবে? সরল ইন্টারেস্টটা কি হবে? I1 পি আর এন, ভ্যালু বসাই দিই, 8000 ইন্টু 5/100 ইন্টু 3। তো কত পাচ্ছি? এটা যদি আমরা ক্যালকুলেশন করি 8000, আচ্ছা এখানে তো 0 0 কাটা, তার মানে 80 গুণ 5 গুণ 3, 80 গুণন 5 গুণ 3, 1200 টাকা। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে, I2 কত হবে? ওই যে সি মাইনাস পি দিয়ে করবো, তখন পি কমন নেব। পি কমন নিলে কি থাকে? ওই যে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 থাকে। আচ্ছা, পি এর ভ্যালু কত? 8000 বসাই দিই। তারপরে এখানে থাকে 1 প্লাস আর কত? আর হচ্ছে 5/100, তো মানে 1/20 হোল স্কোয়ার, সরি এন কত? এখানে স্কোয়ার না, কিউব, -1। তো এটা একটু করে আসি, উপরে কত আসবে? লসও করলে 21/20কে কিউব করব, 21 ভাগ 20, এটাকে কিউব করব, ঠিক আছে। কিউব করে তার সাথে 1 বিয়োগ দেব, -1।
এর সাথে কত গুণ দেব? এর সাথে গুণ দেব হচ্ছে 8000। তো এর সাথে দেখো যদি 8000 গুণ দিই আমরা তো 1261 পাবো না, তার মানে 1261। তাহলে পার্থক্য কত? পার্থক্য কত? 1261 মাইনাস 1261 টাকা। ক্লিয়ার? ওকে। 26 নম্বরে বলতেছে যে মিষ্টির উপরে মূল্য সংযোজন বা ভ্যাট X% যদি করা হয়, এবং X% কিন্তু বলে দিয়েছে 15%। আচ্ছা, এই যে 15 দেওয়া আছে, এবং একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রি করছে। তো পি মানে হচ্ছে 2300 টাকার মিষ্টি সে বিক্রি করছে। বিক্রি করলে তাকে কত ভ্যাট দিতে হবে? তো আমি এখানে একটা মানে অঙ্কের সুবিধার্থে আমি ধরলাম যে সে কোনো লাভই করে নাই, ঠিক আছে, সে যে টাকায় কিনছে শুধুমাত্র সেই কেনা টাকার উপরে 15% ভ্যাট দিয়ে ও ছেড়ে দিয়েছে। তাহলে ওর ক্রয় ছিল, আমি ধরলাম যেহেতু এক্স ধরছে এখানে, সি ধরলাম, ওর ক্রয় সি ছিল। তাহলে বিক্রয়টা কত? বিক্রয়টা কত? সে ক্রয়ের উপরে X% ভ্যাট ধরছে, তার মানে ক্রয় যা ছিল সে ক্রয়ের উপরে X% সে ভ্যাট ধরছে, এটাই তার বিক্রয়। তাহলে সি 1 প্লাস এক্স কত? 15%। তাহলে সি দিয়ে আমি কত পাচ্ছি? 1 প্লাস 15 ভাগ 100। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি করি সি ইন্টু 115 ভাগ 100 থাক, এরকম পড়ে থাক, কিন্তু বলেছে যে এই যে বিক্রিটা করছে এই বিক্রিটা কত? 2300 টাকা। তাহলে এটা হবে কত? 2300 টাকা প্রশ্ন মতে। অর্থাৎ সি সমান সমান কত হবে? 2300 গুণন 100 ডিভাইডেড বাই 115। 2300 গুণ 100 ডিভাইডেড বাই 115, 2000 টাকা। অর্থাৎ তার ক্রয় মূল্য বা আচ্ছা, সে তার ক্রয় মূল্য কত ছিল? 2000 টাকা। এখন বিক্রি করছে কত? 2300 টাকায়। তাহলে ভ্যাট কতটুকু ছিল? যেহেতু সে লাভ করে নেয়, আমি একেবারেই লাভ না ধরেই অঙ্কটা করছি, এই জন্য সহজ হয়ে গেছে। তো 2300 টাকা সে বিক্রি করছে, কিন্তু তার কেনা ছিল 2000 টাকা, তার মানে ভ্যাট ছিল 300 টাকা। ঠিক আছে, 300 টাকা সে ভ্যাট দিয়ে বিক্রি করছে। আচ্ছা, এর পরেরটা কি বলছে? যে দাঁড়বে একটি খালের এ বিন্দু থেকে, ধরলাম এখানে একটা খাল, এই যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে যে আবার দাঁড় মানে এইখান থেকে ধ্রুব বেগে সে স্রোত থাকলে বেশি সময় লাগবে না স্রোত না থাকলে বেশি সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, এইখান থেকে যে এইখানে যদি আবার সে ফিরে আসে তাহলে স্রোত থাকলে তার বেশি সময় লাগবে নাকি স্রোত না থাকলে? তো ধরলাম যে এর দূরত্ব হচ্ছে ডি। তো প্রথমবার আমি ধরে নিলাম যে স্রোত যদি না থাকে, তো এটা আসলে কোনো অঙ্কই না। আচ্ছা, এরপরে মেবি তোমাদের কিছু দুইটা অঙ্ক আছে, এই যে গরুর অঙ্ক আর ঘোড়ার অঙ্ক। তো এই দুইটা অঙ্ক আসলে একটু টাইম নিয়ে বোঝাইতে হবে, এই কারণে আমি আজকে লেকচার এটা রাখতেছি না, আমি কোনো একদিন এই দুইটা অঙ্ক করে দেবো, কারণ ওই দুটো অঙ্ক আসে না, জাস্ট ব্রেন স্টর্মিং একটা অঙ্ক। এখন এখানে বলছে যে স্রোত না থাকলে, ভালো করে বুঝবা, স্রোত যদি না থাকে তাহলে সময় লাগবে কত? যে আবার ফিরে আসতে যাইতে লাগবে ডি বাই সাপোজ ইউ, কারণ এখানে ইউ মানে হচ্ছে দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ হচ্ছে ইউ, আর স্রোতের বেগ হচ্ছে ভি। তো স্রোত যদি নাই থাকে ভি তো কোনো কাজেই লাগবে না, তার মানে ও যাবে ডি বাই ইউতে, আসবেও ডি বাই ইউতে, ওর নিজস্ব, তার মানে 2D বাই ইউ। কিন্তু যদি স্রোত থাকে, থাকলে তখন সময়টা কত লাগবে? সময় লাগবে, সে যদি অনুকূলে যায় তাহলে ডি দিয়ে ইউ প্লাস ভি, যদি সে প্রতিকূলে যায় তাহলে ইউ মাইনাস ভি। ঠিক আছে, এই দুইটা সময় মিলেই তার সময়টা লাগবে। এখন এখানে যদি আমি লসগু করি
তাহলে ডিটাকে কমন নিই, ডিটাকে কমন নিলে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি, আর নিচে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখান থেকে আমি ভি ভি কাটা, তার মানে টু ডি ইউ বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন এখানে একটু দেখো, আমি এখানেই করে দিই, এইখানে টু ডি বাই ইউ আছে, তো এইখানে টু ডি বাই ইউ আমি নিয়ে আসতে যাচ্ছি, আমি এই অঙ্ক এই জায়গায় করলাম, উপরে আমি টু ডি বাই ইউ আনতে চাচ্ছি, তাহলে একটা ইউ স্কোয়ার গুণ করতে হবে, কারণ কাটাকাটি করলে যেন আবার একটা সিঙ্গেল ইউ থাকে, ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন দেখো এইটুকখানি কার টাইম, কার সময়, এটা হচ্ছে স্রোত না থাকলে সময়, ওই সময়ের সাথে আবার আর একটা টাইম গুণ হয়েছে, মানে কি হবে, মানে বেড়ে যাবে না, এটা তো বেড়ে যাবে, সময়টা বেড়ে যাবে, তোমার স্রোত যদি থাকে তাহলে সময় অনেক বেশি লাগবে। আরেকভাবে বলা যায় যে নিচে দেখো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভ্যালু অলওয়েজ পজিটিভ, তো যদি পজিটিভ থাকে যতই নিচে ভগ্নাংশ আমাদের বেশি হচ্ছে তখন টাইম কি হয়, এখানে বেশি হয় না, তো টাইম যখন বেশি হচ্ছে তার মানে কি আমাদের এখানে কম হবে, মানে সময়টা বেশি লাগবে, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক 28 এবং 29 এটা আমি পরে করে দেবো। আমাদের 1 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি হাফ দিয়ে, এই যে এইটার সূত্র কি, এইটার সূত্র হচ্ছে 4ab, তো কাটাকাটি করতে থাকে 2ab, হ্যাঁ, তার মানে গ নম্বর আমাদের অ্যান্সার। এরপরে বলছে 3a⁵ এই রাশিটি বীজগণিতিক রাশি, চলক হচ্ছে এ, সত্য কথা, রাশিটির মাত্রা সর্বোচ্চ ঘাত 5, সত্য কথা, বলছে a⁴ এর সহগ হচ্ছে 6, কিন্তু এখানে হচ্ছে -6, তার মানে এটা মিথ্যা কথা, অর্থাৎ 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ক নম্বর। এরপরে বলছে যে x প্লাস 1/x যদি √3 হয় তাহলে x² প্লাস 1/x² ভ্যালু বের করো, তো x² প্লাস 1/x² এর ভ্যালু তো লেখাই যায় যে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 3 থেকে যদি 2 বাদ দিই 1 থাকে, গ নাম্বার আমাদের অ্যান্সার। এরপরে কি বলছে যে x³ প্লাস 1/x³ তো x³ প্লাস 1/x³ সূত্র কি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x, 3 ইন্টু a ইন্টু b, তো x আর 1/x তো কাটাকাটি যায়, এই জন্য একবারে লিখলাম, ভ্যালু কত, √3 কিউব করো মাইনাস 3 দিয়ে √3, এখান থেকে পাবো 3√3, ক্যালকুলেটর করে দিলে 3√3, তো আমার অ্যান্সার হচ্ছে 0, ঘ নম্বর। পরেরটা বলছে যে উৎপাদকে, আচ্ছা এটা রিটেন অঙ্ক, তো ক নম্বরে বলছে যে a⁴ মাইনাস 7a² মাইনাস 18, না পারলে ক্যালকুলেটরে করবা, কিন্তু এটা তো মুখে মুখেই করা যায়, 9 দুগুণে 18, 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে, তাহলে a⁴ মাইনাস 9a² প্লাস 2a² মাইনাস 18, a স্কোয়ার কমন নিতে থাকে a² মাইনাস 9 প্লাস 2a² মাইনাস 9, a² মাইনাস 9 আর থাকে a² প্লাস 2, a² মাইনাস 9কে লেখা যায় না যে a² মাইনাস 3a², a² প্লাস 2, এটাকে লেখা যায় a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, এটাকে লেখা যায় a² প্লাস 2, এই আমাদের অঙ্ক। আচ্ছা পরে খ নম্বরটা কি বলছে যে x³ প্লাস 1 মাইনাস x³ মাইনাস 1/x³ এর ভ্যালু আমাদের বের করতে হবে, তো x³ মাইনাস 1/x³ এর ভ্যালু বের করতে গেলে আমাদের x মাইনাস 1/x এর ভ্যালুটা লাগবে, তো দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 3, তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার আমরা লিখতে পারি যে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1/x 4ab, সুতরাং এটা যদি করি 3² মাইনাস 4 অর্থাৎ 9 থাকে কত, 5 থাকে, মানে x মাইনাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ x মাইনাস 1/x সমান সমান কত পাবো, এটা প্লাস মাইনাস √5 পাওয়া উচিত। তো বইতে আসলে কি করছে আমি জানি না, সমাধানে ওরা প্লাস মাইনাস নেছে কিনা আমি জানি না, বাট প্লাস মাইনাসটা নেওয়া উচিত, ওকে। আচ্ছা তো
তো আচ্ছা, এখানে একটা কন্ডিশন, সরি এখানে তো একটা কন্ডিশন বলছে, এই কন্ডিশনটা একটু আলোচনা করে আসি। এক্সের ভ্যালু 1-এর থেকে বেশি। তো মনে করো যে এক্সের ভ্যালু 2, তাহলে 2 - 1/2 এইটা অলওয়েজ একটা ভগ্নাংশ। তো একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশ বাদ দিলে তার ভ্যালু অলওয়েজ পজিটিভই হবে। এই শর্তটা যদি না থাকতো আমি অবশ্যই প্লাস মাইনাস নিয়ে কাজ করতাম। তার মানে আমাদের এইখানে প্লাস মাইনাস হবে না, আমাদের শুধু প্লাস নিয়েই কাজটা করতে হবে। ওকে, ফেয়ার এনাফ। এখন আমাদের অতএব প্রদত্ত রাশি x³ - 1/x³ এর ভ্যালু চাইছে। এটাকে লেখা যায় x - 1/x³ প্লাস 3 × x × 1/x x - 1/x। আচ্ছা, কত ভ্যালু, কত √5³ প্লাস 3 × √5, 5√5 প্লাস 3√5, 8√5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 8√5 এটাই আমাদের অ্যান্সার। এখন পরের অঙ্কটা দেখো, গ নম্বর দেওয়া আছে p² + 1/p² ইজ ইকুয়ালস টু 7। এখান থেকে আমাদের p + 1/p-টাকে বের করতে হবে। তো এটাকে লেখা যায় না যে p + 1/p² মাইনাস 2 × p × 1/p ইজ ইকুয়ালস টু 7। তাহলে p + 1/p² সমান 9। তাহলে p + 1/p সমান কত, ±3 রুট করে দিলে। এখন কথা হচ্ছে প্লাস মাইনাস কি হবে, কন্ডিশন কি বলে, 0 থেকে বড়, নট 1 থেকে বড়। 1 থেকে বড় হইলে আলাদা বিষয়, 0 থেকে বড় হইলে আলাদা বিষয়। কেন, ধরো p এর একটা ভ্যালু, আর এখানে তো প্লাস আছে। প্লাস তো মানে দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল কি কখনো ঋণাত্মক হয়? এখানে তো আর একটা কন্ডিশন বলে দিয়েছে যে পি এর ভ্যালু 0 থেকে বড়, তার মানে এইটাও আমার কখনোই প্লাস মাইনাস হবে না। ঠিক আছে, পি এর ভ্যালু 0 থেকে বড়, দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারে না। তাহলে এখন আমরা কি করব, আমরা করে ফেলাই যে p + 1/p যেহেতু পেয়ে গেছি, আমাদের 5 লাগবে। 5 পাইতে গেলে কিউব বের করতে হবে, সুতরাং এখান থেকে আমরা কিউব বের করব। এখন p³ + 1/p³ এটুকের ভ্যালু আমরা বের করব যে p + 1/p³ মাইনাস 3 × p × 1/p, আর এখানে থাকে p + 1/p। এটার ভ্যালু আমাদের লাগবেই। করলে কত আসে, 3³ - 3 × 3, 27 থেকে 9 বাদ দিলে 18 থাকে। এই যে 18 আর এখানে দেখো 7, এই দুইটাকে আমি কাজে লাগাবো। এখন দেখো, যেহেতু টু দি পাওয়ার 5, তো টু দি পাওয়ার 5 এখানে সূচকের একটা ব্যাপার বলে আসি। মনে করো এক্সের পাওয়ার আছে 2 ইন্টু তাদের মধ্যে গুণফল এক্সের পাওয়ার আছে 3। তো যদি বেজ একই থাকে, এটা সূচকের অঙ্ক, পরের চ্যাপ্টারেরই অঙ্ক, পরের অধ্যায়ের অঙ্ক, আমি এরপরে এটাই করব। তো যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ 2 + 3 হয়, অর্থাৎ x⁵। তার মানে x⁵ আমাদের আনতে গেলে এখানে আমাদের এই যে দেখো p⁵ আনতে গেলে কিউবও লাগবে, স্কোয়ারও লাগবে, এই কারণে কিউব করা। তাহলে p³ + 1/p³ আর p² + 1/p² যদি যোগ দিই তো p³ + 1/p³ এর ভ্যালু 18 আর ওটার ভ্যালু 7। তো 18 × 7 করি। এই পাশে দেখো এবার গুণ করে দিই, তো p³ × p² প্লাস p³ × 1/p², আমি একটু ভাঙাই করতেছি, 1/p³ × p², এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে, মানে সবার সাথে সবার গুণ করে দিয়েছি, 1/p³ × 1/p² সমান 18 × 7 কত আসে, 126।
বেস সেম, পাওয়ার পাওয়ার কী হবে, যোগ হবে, তার মানে পি টু দি পাওয়ার 5। এখানে দেখো এই পি স্কোয়ার আর পি কিউব কাটলে একটা পি থাকে, এটা আবার কাটলে 1/p থাকে, এইখানে আবার পাওয়ারে যদি যোগ হয়ে যাবে তার মানে 1/p টু দি পাওয়ার 5 হবে, ইজ ইকুয়ালস টু 126। দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস এই যে পি প্লাস 1/p, এরও তো একটা ভ্যালু আছে 3, তো এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান সমান 126। ঠিক আছে, আচ্ছা তাহলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 126 মাইনাস 3 করলে থাকে 123। এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে অ্যান্সার চাইছে না প্রমাণ চাইছে? প্রমাণ চাইছে, তার মানে এটাই আমাদের প্রমাণ। ওকে, আচ্ছা এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু দেওয়া ক নাম্বার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমি নির্ণয় করি এইভাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ারটাকেই আমি এটাকেই আমি সূত্রের এ আর বি ধরলাম, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, একবারে বেরোয় যাবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু তো 25 হোল স্কোয়ার মাইনাস 4ab হোল স্কোয়ার, তো এ বি এর ভ্যালু কত 12, তাহলে 25k স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12k স্কোয়ার করলে কত আসে 12k স্কোয়ার 144 গুণ 4 576 আসে, আর এটা 625 মাইনাস 576, তো 625 যদি বাদ দিয়ে দিই 49 আসে 49, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 49, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত হবে প্লাস মাইনাস 7। এখানে প্লাস মাইনাস হবে কিনা কন্ডিশন দেখো, কন্ডিশনে কিচ্ছু বলা নেই, অর্থাৎ হবেই, এতে কোনো ভুল নেই। ওকে, আচ্ছা খ নম্বরে আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান 208, এক্স মাইনাস ওয়াই সমান সমান 4, আমাদের বলছে এক্স ওয়াইয়ের ভ্যালু কত। তো আমরা জানি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার ভ্যালুটা বসাই দিই 208 সমান সমান 4 কিউব প্লাস 3xy ইন্টু 4, তো 208 মাইনাস এই যে 4কে কিউব করলে 64 আসে সমান সমান 12xy। ঠিক আছে, তো এখানে কত থাকে 4 থাকে, আর 6 4 10, আর থাকে 1 144 12xy, অর্থাৎ xy এর ভ্যালু কত 12 দ্বারা ভাগ করলে 12 আসে। গ নম্বরে বলছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, আর দেওয়া আছে 5%, মানে হচ্ছে 1/20, মুনাফায় কত টাকা, মানে পি আমরা জানি না, এন হচ্ছে 12 বছর, সবৃদ্ধি মূল 1280 টাকা, তো হার মুনাফায় কত টাকা 12 বছরে। তো এইখানে আমার না সরল মুনাফা বলছে না চক্রবৃদ্ধি বলছে, কিছুই বলে নাই, তো আমি কোনটা বের করব, দুইটাই কি বের করব, এটা একটা কোশ্চেনের আসলে ঝামেলা। হ্যাঁ, তো সবৃদ্ধি মূল যেহেতু, যাই হোক, তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে করি, তো সরল মুনাফা ক্ষেত্রে এ সমান সমান কি পি প্লাস আই, তো পি প্লাস আই মানে হচ্ছে পি আর এন, তো এখান থেকে পি কমন দিলে থাকে 1 প্লাস আর এন, তাই না, সেক্ষেত্রে আমাদের ওই যে পি এর ভ্যালু বের করতে গেলে এ বাই 1 প্লাস আর এন আমরা এইভাবে করি, তো 1280 ডিভাইডেড বাই 1 প্লাস আর কত 1/20 ইন্টু 12, তো এটা যদি লসাগু করি 12 32, উপরে 20 চলে যাবে, তাহলে 1280 গুণন 20 ভাগ 32 800 টাকা আসে। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটরে 800 টাকা পেয়ে যাবো।
তো এই যে 800 টাকা যে আসতেছে এটা কিন্তু আমাদের সরল মুনাফার ক্ষেত্রে। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেহেতু চাইছে হচ্ছে পি, তার মানে আমরা জানি কি সি সমান সমান আই সমান সমান, সরি এখানে তো সি তো দেওয়াই আছে, সি থেকেই বের করছি, সি সমান সমান পি দিয়ে 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো পি সি এর ভ্যালু কত? 1280, 1 প্লাস আর এর ভ্যালু 1/20 টু দি পাওয়ার 12। তো এটা করলে 21, তো আমরা পি ইন্টু 21/20 টু দি পাওয়ার 12, তো 21/20 টু দি পাওয়ার 12 যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা নিচে চলে আসবে না 1280। তাহলে পি সমান সমান ওই যে 1280 ভাগ 21/20 টু দি পাওয়ার 12, এর নিচে 1280 দ্বারা মানে 1280কে এটা ভাগ করে দিই, তাহলে 1280 ভাগ অ্যান্সার যদি করি 712 টাকা 75 পয়সা। তো যেহেতু এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কিছুই বলে নাই, তো আমাদের অ্যান্সার দুইটাই করে দিবা যদি টাইম থাকে, আর যদি না থাকে সরল মুনাফা করে দিবা। আচ্ছা, ঘ নম্বর 2x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স মাইনাস 1। তো এটাকে করতে গেলে 2 মাইনাস 4 3 মাইনাস 1 আমরা কীভাবে করবো? ওই যে শিফট দিয়ে 5 দিয়ে যেহেতু কিউব তার মানে 4, তো কী কী আছে? 2 মাইনাস 4 3 মাইনাস 1, 2 মাইনাস 4 3 মাইনাস 1, এক্সের ভ্যালু পাচ্ছি 1, আর বাকিটা হচ্ছে আইতে আসতেছে, তার মানে এক্সের ভ্যালু 1 মানে x মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক। তাহলে 2x স্কোয়ার দ্বারা গুণ করলে 2x³ মাইনাস 2x স্কোয়ার এক্স মাইনাস 1, তো এখানে মাইনাস 2x দ্বারা গুণ করলে আর একটা 2x স্কোয়ার, যেহেতু 4x স্কোয়ার বানাইতে হবে, মাইনাস 2x আসে, সরি মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় 2x x মাইনাস 1, তো প্লাস x লাগবে, তাহলে 1 গুণ করে দিলে প্লাস x মাইনাস 1, অর্থাৎ x মাইনাস 1 কমন দিলে থাকে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। তো এরই সাথে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারটা অধ্যায়টা শেষ হয়েছে। আমি সামনের দিন 4 নম্বর অধ্যায়টা শেষ মানে ধরবো। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।